जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। নমস্কার আমার সকল বন্ধুদের, আমার সাবস্ক্রাইবারদের, অবশ্যই আমার শুভানুধ্যায়ী এবং ফলোয়ার্সদের প্রত্যেকে ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। টাকার বিনিময়ে চাকরি কেন, সব অনেক কিছু পাওয়া যায়, তা বলে একই বাড়িতে মা ছেলে, মা মেয়ে, বাবা ছেলে, বাবা মেয়ে, আত্মীয় স্বজন, এইভাবে সরকারি চাকরি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গে 1980 সাল থেকে লাল পার্টির জামানা থেকে চিরকুটে লিখে চাকরি হয়েছে। তবে এই ধরনের নক্কারজনক ঘটনা, খালি সাদা খাতা জমা দিয়ে বা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, তখন তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার ছিল না। 40-45 বছর আগেকার ঘটনা, ওই হাজার হাজার টাকা ঠিক ছিল। এইটুকু আপনি জানবেন যে সুযোগ পেলে সে এমএলএ হোক, এমপি হোক, মানে বিধায়ক হোক, সাংসদ হোক, আর কোনো অঞ্চলের কোনো ওয়ার্ডের সভাপতি হোক, শাসক দলের বা হর্তাকর্তা বিধাতা হোক, প্রভাবশালী হোক, ক্ষমতায় থাকলে যে কোনো পদে সে তার আনডিউ অ্যাডভান্টেজ নেবেই। সৎলোক আপনি পাবেন না, আর সৎলোক নেইও, এটা আপনি ধরে রাখুন, সোজা কথা। তো এবার কেউ হয়তো লজ্জায় ঘর ছাড়া, কেউ আবার যাচ্ছেন কোর্টে। যদি দেখেন যদি শেষ চেষ্টা করা যায়, আর শেষ চেষ্টা মনে হয় আশা নেই। সুপ্রিম কোর্ট এত ভৎসনা করেছে রাজ্য সরকারকে, তাদের উকিলকে, মানে কি বলা যায়, লজ্জাসনে মাথাকে এরা যাচ্ছে। সে রাজ্য সরকার বলুন বা যাদের চাকরি ছাঁটাই হয়েছে তারা নিজেরা জানে, তারা নিজেও জানে, রাজ্য সরকারও জানে যে কারা এইভাবে চাকরি পেয়েছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে, পরীক্ষা না দিয়ে, সাদা খাতা জমা দিয়ে চাকরি তারা কি করে পেয়েছে। এবং যারা পায়নি তারা দুর্ভাগ্য, যে টাকা পয়সা জমা দিয়েও তারা চাকরি পায়নি। এরা ধরুন চাকরি পেয়েছে, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর চাকরি করেছে, ভালো টাকা কামিয়ে নিয়েছে। একটা স্কুলের বেতন খারাপ নয়, 30, 35, 40, 50 হাজার টাকা বেতন মাসে। এখন সেটা ফেরত দেওয়া হবে কি না, সেটা তো ভারতের আইন সেটা বলবে। প্রথমে 1804, মানে 1804, 1804 এতগুলো নাম অযোগ্য, মানে টেটেন্ট প্রার্থীদের নাম বেরিয়েছিল। এটা অনেক কম, 26,000 সুপ্রিম কোর্টের রায়ে 26,000 প্রায় অযোগ্য চাকরিদের বা যোগ্য সব মিক্স আপ, ভেজাল, জাল ভেজাল সব নিয়ে চাকরি গেছে। এখন এতদিন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে লড়ে গেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যতটা বিলম্বিত করা যায়, আর টাকা তো যাচ্ছে দেবে তো গৌরী সেন। যদি লড়ে এই যে চাকরিটা বাঁচানো যায়, তাহলে পরবর্তী 26-এ বিধানসভা ভোটটাতে জেতার সম্ভাবনা আছে। 5,000 ভোট পেলে সেখান থেকে হয়তো 10,000 ভোট বাড়তে পারে, কিন্তু সেটা হচ্ছে না। সুপ্রিম কোর্ট যা তা বলেছে, একদম মানে বলার নয়, সেগুলো আর বলছি না আমি। যদি সময় থাকে বলবো যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেছে, 2জন বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং তাতে আরও 2জনের নাম সংযোজন হয়েছে। 1804-এর মধ্যে আরও 2জন, মানে 1806 জন। ফলে স্কুল সার্ভিস কমিশনে প্রকাশ করা তালিকায় নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক পদের টেটেন্টদের সংখ্যা, মানে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা রবিবার রাত পর্যন্ত দাঁড়িয়েছে মোট 1806-তে। আজকে বুধবার, এই গত রোববারে, মানে সেপ্টেম্বর মাস 2023।
সাল। আর সেই তালিকার শুরু থেকে শেষে একগুচ্ছ এমন নাম পাওয়া গেছে যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজ্যের শাসক দলের তৃণমূলের সঙ্গে যুক্ত। কেউ সরাসরি নেতা, বিধায়ক, জেলা পরিষদের পদাধিকারী অথবা কেউ দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। এটা ঘটনা, পদে আছেন। এবং আরেকটা কথা হচ্ছে যে কেউ কেউ আবার নেতা নেত্রীদের ছেলে মেয়ে কিংবা ছেলের বউ, আত্মীয় স্বজন, শালাশালি, নাতিপুতি কেউ বাদ যায়নি। কেউ কেউ এমনও আছেন যারা নেতাদের আত্মীয়, চামচা বেলচা তো আছেই। শুধু এদের বাইরেও যারা দালালি করেছে, টাকা তুলে ওইসব মাথাদের কাছে পৌঁছে দিয়েছে, তাদের ছেলে বউরাও কিন্তু চাকরি পেয়েছে, টাকাও পেয়েছে, মোটা টাকা পেয়েছে, বাড়ি ঘরও বেশ সুন্দর বানিয়ে ফেলেছে, একদম প্যালাস একদম, মানে প্রাসাদ, প্যালেস বানিয়েছে। তারাও কিন্তু টাকা পয়সা বাদ দিয়েও তাদের বউ ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যারা মাঝখানে দালাল ছিল। এর মধ্যে কিছু দালাল জামিন পেয়েছে, কিছু দালাল জেলে আছে, কিছু নেতা মন্ত্রীদের মতো আর কি। করবে, সুযোগ যখন পেয়েছে, 5 বছর পর কি হবে জানি না, কামিয়ে নাও, 14 পুরুষ বসে থাক, বাকিরা মরুক, জাহান্নামে যা। কত যোগ্য মানুষদের, ক্যান্ডিডেটদের বঞ্চিত করে এই অযোগ্য নিজেদের আত্মীয় স্বজন, ছেলে বউ, শালাশালি, নাতিপুতিদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ধ্বংসদের নিজেরা নিঃস্বরে অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আর ওই তালিকায় অবশ্য নাম রয়েছে বিজেপিরও আবার 2-1 জন। এটাও ভাগ্যের ব্যাপার, ক্ষমতার যোগ। বিজেপি প্রধান বিরোধী দল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একদম কাটে টাক্কর, সাপে নেউলে বিবাদ। এই বিরোধী দলের লোক হয়েও যে চাকরিটা বাগিয়েছে, সেটা কিভাবে বাগিয়েছে জানা যাচ্ছে না, সন্দেহের ঊর্ধ্বে নয়। এটা বলতে হবে ক্যালি আছে, তার ব্যক্তিগত ক্যালি, যদি ঘুরপথে পায়। এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন এর প্রকাশ করা টেটেন্ডের তালিকায়, মানে অযোগ্য চাকুরি প্রার্থীদের, মানে যা চাকরি করছে মানে অলরেডি, তাদের তালিকায় যে পানিহাটি তৃণমূল বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের, যার সিরিয়াল নাম্বার 1269 আছে, সেটা আগের ভিডিওতে আমি বলেছি। কোন স্কুলে নৈহাটি কোন স্কুলে চাকরি করছিলেন সেটাও আমি বলে দিয়েছি। এই নির্মল ঘোষ বলছেন পানিহাটির বিধায়ক প্রভাবশালী, দুর্ধর্ষ প্রভাবশালী, আর কিছু বেশি বলার দরকার নেই, বুঝে নিন। তিনি বলছেন আমি তো বলতে পারবো না কোন স্কুলে উনি পড়াতেন, আমার ছেলের বউ, পুত্রবধূ, বৌমা। যদিও নির্মলের পুত্রবধূ যে স্কুলে পড়াতেন, নৈহাটি একটা সরকারি স্কুলে, সেখানকার প্রধান শিক্ষিকা অবশ্যই বিষয়টা নিশ্চিত করেছেন। আমি আগের ভিডিওতে কিছুটা আমি কয়েকজনের কোন স্কুলে চাকরি পেয়েছেন সহ তাদের নাম সবই আমি বলেছি। আর উত্তর দিনাজপুরের চোপড়া কন্যা, মানে ওই চোপড়া যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনা বেগম, এই বেগমের নিয়োগ স্পষ্টভাবে বেআইনি বলা হয়েছিল আগেই। আদালতে দেওয়া এই স্কুল সার্ভিস কমিশনের তালিকাতে হলফনামায় 2018 সাল থেকে রোশনারা কালীগঞ্জের হাই স্কুলের শিক্ষকতা করতেন, এই বিধায়কের কন্যা। কিন্তু শনিবার রাতে টেটেন্ডের যে প্রথম তালিকা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পশ্চিমবঙ্গে বার করে, তাতে রোশনারার নাম ছিল না। কিন্তু কিছু পরে এই নিয়ে খুব চাপানোতর হয়, সবাই জানে তো না, জানাজানি আছে। বিরোধী পক্ষের রাজনৈতিক নেতা নেত্রীরা তো ছেড়ে দেবে না, বা স্থানীয়রা তো ছেড়ে দেবে না। চিৎকার চেঁচামেচি করতে সঙ্গে সঙ্গে ওকে বাঁচানোর চেষ্টা করেছিল স্কুল সার্ভিস কমিশন,
কিন্তু পারেনি। তারপরে তৃতীয় 1, 2, 3 নম্বর তালিকায় এই রোশনারা বেগমের মানে ওই চোপড়ার বিধায়কের মেয়ের নাম যুক্ত করা হয়। এই বিষয়ে হামিদুল বলছেন যে আমার তো কিছু বলার নেই, ওটা ডিপার্টমেন্ট বলতে পারবে, কারণ ওই ডিপার্টমেন্ট দেখছে ব্যাপারটা, তারা বুঝবে। কোচবিহার মেকলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও টেটেন্ডের তালিকায় রয়েছে। এটা আমরা জানি যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যখন বিচারপতি ছিলেন, প্রাক্তন বিচারপতি আমাদের মিস্টার গাঙ্গুলি, মাননীয় গাঙ্গুলি, প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি, তার তালিকায় এই চাকরিটা তার চলে যায়। এবং সেই নিয়ে তো বাপ বেটা মাঝখান তো মানে একদম মানে কি বলবো পালিয়ে গেল, তাকে স্টেশন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা মেয়ের উধাও। এই পরেশ অধিকারীর মেয়ে একজন ডাক সাইডের বামফ্রন্টের একজন নেতা ছিল। বামফ্রন্টে এইসব জালি মাল তো তৃণমূলে ঢুকেছে প্রচুর, আর সেখানে ঢুকেই ওরা কি করলো, ওই সমান তালে ওগুলো তো জানা ব্যাপার না, ওগুলো জানা ব্যাপার, তো ওগুলো ওরা ঠিক মানে ম্যানেজ করে নিয়েছে, শিখে নিয়েছে। আর এটা ক্যারি ব্যাপার যে সিপিএম থেকে এসে বা বামফ্রন্ট থেকে দলে এসে দল বদল করে তৃণমূলে এসে যদি কেউ এরকমভাবে কেল্লা ফতে করতে পারে, তাহলে ডেফিনেটলি তার ক্রেডিট আছে বলতে হবে। এই পরেশ অধিকারী এই নিয়ে অনেক ঝামেলা হলো এর আগে, যখন অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন, আর তার কৌলন্যে তার বিচারের শুদ্ধতা আজকে এই জালিয়াতিগুলো, চাকরির জালিয়াতিগুলো জনসমক্ষে প্রকাশিত হয়েছে, নাহলে কিন্তু হতো না। ওই বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতাদের বা সিপিএমের নেতাদের একটা পরিবার থেকে 13-14 জন নাগারে চাকরি পেয়ে গেছে, তারাও কম যায় না। তো স্বাভাবিক কথা, ক্ষমতায় যখন আছি, নাতিপুতি বউ বাচ্চা সালাসালি কাউকে বাদ দেওয়া যাবে না, বাকিরা না পাক মরুক, তারপর তো নিজের বেতন, নিজের উপরি রোজগার সবই আছে, তারা তো গরিব নয়, গরিব হওয়ার কথা নয়। আর যা বেতন তাদের বাড়ানো হয় সেটা শাসক দল বিরোধী দল সব এক কাঠা, কারণ বেতনের ব্যাপার তো ওদের সবাই এক কাঠা। এই পরেশ অধিকারীর বক্তব্য কি জানেন, বিচারাধীন বিষয় মন্তব্য করব না, ও তো জালিমাল একদম, আগে থেকেই এটা প্রকাশিত ছিল, তার চাকরি চলেও গিয়েছিল হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর দমদম, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ব্যারাকপুর, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মানে প্রভাবশালী সভানেত্রী তথা এই নিউ ব্যারাকপুর পৌরসভা, উত্তর 24 পরগনা পৌরসভার উপপুরপ্রধান, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসও এইভাবে জালিয়াতি করে চাকরি পেয়েছে সরকারি স্কুলে, শিক্ষিকার চাকরি। তার নাম আছে তালিকাতে 1360 নম্বরে, 1360 এই নাম্বারে। উনি নিউ ব্যারাকপুরের মাসুন্দা বয়েজ হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা হিসেবে তিনি চাকরি করতেন, কর্মরত। আবার তার মা এই গুণধর সমাজসেবী, শাসক দলের প্রভাবশালী ব্যারাকপুর পৌরসভার উপপৌর মাতা বলতে পারেন, বা উপপৌরসভার সভাপতি। তিনি কি করেছেন, তিনি তার ক্ষমতার জোরে
তিনি তো ব্যারাকপুর পৌরসভার উপ পুর প্রধান বা পুরো সভানেত্রী, যাই বলুন। উনি ওই মাসুন্দা বয়েজ হাই স্কুলের তিনি আবার পরিচালন সমিতির তিনি সভানেত্রী বা সভাপতি, যাই বলুন না কেন, জেন্ডার চেঞ্জ করে ওই পরিচালন সমিতির সভানেত্রী। তো 2-2-4, 4-4-8, আবার সেই স্কুলেই তার মেয়ে চাকরি পেয়েছে, ভূগোলের শিক্ষক, মাসুন্দা বয়েজ হাই স্কুল, সরকারি স্কুল। তো এই হচ্ছে মোটামুটি সমাজসেবার কাজ। মানুষ ভোট দেয়, আর ভোটটা দেয় এইভাবে। তারপরে আসুন আস্তে আস্তে আমরা দেখি রাজপুর সোনারপুর পৌরসভা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা রাজপুর সোনারপুর পৌরসভার এলাকা 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল শাসক দল, তৃণমূলের কাউন্সিলর কোহিলি ঘোষের নাম তালিকায় 647 নম্বরে আছে। 647 তালিকার 1069 নম্বরে উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জের তৃণমূলের নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম আছে। তিনি আবার সেই দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে শিক্ষকতা করতেন। তিনি আর বাড়ির কাছে চাকরিটা জোটাতে পারেননি। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা একটা সরকারি স্কুলে তিনি চাকরিটা বাগিয়েছেন, যেহেতু তার মা এই সন্ধ্যা মণ্ডল একটা প্রভাবশালী মহিলা। এইভাবেই চাকরি পেয়েছে সব আত্মীয় স্বজনরা। পশ্চিম মেদিনীপুর, চলে আসুন এবার পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি অজয় মাইতির নামও তালিকায় রয়েছে। তিনি নিজেই চাকরি পেয়েছেন সরকারি স্কুলে শিক্ষক হিসেবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি সবংয়ের মহার ব্রহ্মময়ী হাই স্কুলের শিক্ষক ছিলেন। চিন্তা করুন, পশ্চিম মেদিনীপুরের পিংলা জলচক 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি অজয় মাঝি। তোবা চালিয়ে যাওয়া ভাই। এবার যারা বঞ্চিত আছেন তারা এবার মজাটা লুটুন, দেখুন কি হয় পরিস্থিতি। চেষ্টা করবে এবার পয়সাগুলো যাতে না দেওয়া যায়। এই যে লাখ লাখ টাকা বেতন বাবদ তারা কামিয়েছেন এত বছর, এবার সে বেতনটা যাতে ফেরত না দিতে আইনত দেওয়া উচিত। তবে জানি না আমাদের দেশের আইন কি বলে। পশ্চিমবঙ্গের আইনের কথা ছেড়ে দিই, পশ্চিমবঙ্গের কোনো আইন নেই, একদম বাংলাদেশের সমান হয়ে গেছে আইন কানুন বলবো। এবার দেখুন ব্যাপারটা একটা, ওই পশ্চিম মেদিনীপুরের আরও একটি নাম এখন চর্চায়। মজার ব্যাপার, কীরকম ব্যাপার সেটা? চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামজীবনপুর শহর তৃণমূলের সভাপতি এবং কাউন্সিলর, সভাপতি প্লাস কাউন্সিলর, মানে টাউন সভাপতি আবার কাউন্সিলর, দুটো পদই এরকম আছে, নিয়ম। শাসক দল এরকম গঠনতন্ত্র আছে, 2, 3, 4, একজন সমাজসেবক, রাজনৈতিক সমাজসেবক বা সমাজসেবিকা হোল্ড করছেন, পদে আছেন। তিনি কি করছেন? তার নাম সুজিত পাঁজা, তার মেয়ের নাম প্রিয়াঙ্কা পাঁজা। এই প্রিয়াঙ্কা পাঁজা তিনি হুগলির তারারহাট হাই স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন। তা এই সুজিত পাঁজা কি বলছেন যে তৃণমূল নেতার ছেলেমেয়েরা হলে, মানে তৃণমূল নেতার ছেলেমেয়ে হলে কি চাকরি পাওয়ার অধিকার থাকবে না? নিশ্চয়ই থাকবে। কে বলেছে থাকবে না? মেধার জোর দিয়ে চাকরির পরীক্ষাতে পাশ করে নিয়ম মতো নাম্বারটা পেয়ে চাকরি পেলে কেউ কিছু বলবে না, সেই অধিকারটা নিশ্চয়ই আছে বৈধভাবে।
কিন্তু চুরিচামারি করে, জালিয়াতি করে, নিজের নাম ভাঙিয়ে, নিজের পদকে ব্যবহার করে, নিজের প্রভাবকে অপব্যবহার করে নিজের সন্তানদের চাকরি পাইয়ে দেওয়া, নিজের বউদের চাকরি পাইয়ে দেওয়া, এটা নিশ্চয় কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বা মন্ত্রীদের অধিকার পর্যায়ের মধ্যে পড়ে না। এরপর জনগণ বিচার করবে। পশ্চিমবঙ্গের জনগণের সম্বন্ধে বাইরে অনেকে অনেক রকম কটূক্তি করছে, এই জনগণ তারা কেন ভোট দিচ্ছে। এটা পশ্চিমবঙ্গের জনগণের একটা বদনাম মোটামুটি আছে, শোনা যায়। এত ঘটনা ঘটছে, তা দিচ্ছে কেন? তার ডাল মে কুছ কালা হ্যাঁ। আরে ভাই, ডাল মে কুছ কালা হ্যাঁ তো সবাই তো নয়। 100 জনের মধ্যে খুব বড় হলে 45-50 জন সুবিধা পেয়েছে, বাকি 50 জন তো সুবিধা পায়নি। আর পেলেও অন্যায়টাকে বরদাস্ত করবে কেন? ধারে কার কটা মাথা আছে সুযোগ পাওয়ার পরও অন্যায় প্রতিকার করা উচিত না। কারণ ভাই, তোমার বউকে চাকরি দিয়েছি, তোমাকে পদ দিয়েছি, তারপরে তোলাবাজি করে আরও কিছু পয়সা তুমি ঠিকাদারের কাছ থেকে, প্রমোটারদের কাছ থেকে, আর জনসাধারণের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে তুলছো, উপরি পয়সা রোজগার করছো। এরপর কেন তুমি প্রতিবাদ করবে? একদম নয়, চলবে না প্রতিবাদ করা। চটি চাটা হতে হবে, তোমার দলদাস হতে হবে। এত সুবিধা পেয়েছো, আর যারা পায়নি তাদের কথা ছেড়ে দিন। আর এইটা তো গেল আপনার এইসব কিস্সা তো গেল। এইবার দেখুন আরেকটা কথা বলি, এবার আসছে, পরপর আসছে। মজা লুটুন, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন। এই যে দাগিদের তালিকা, মানে দাগি বলতে যারা জালিমা, টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছে, বা গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে, বা ক্লার্কের গ্রুপ সি পদে চাকরি পেয়েছে সরকারি স্কুলে, বিনা পরীক্ষায় হোক, সাদা কাগজ জমা দিয়ে হোক, হাফ লিখে হোক, ফেল করে হোক, পেয়েছে তো চাকরি। এই দাগিদের তালিকার সূত্রে পূর্ব মেদিনীপুরের চাকরির যে সিন্ডিকেটের বিষয়টি আবারও সামনে এসেছে। কোলাঘাট, পাঁশকুড়া, দাসপুর এলাকায়, পশ্চিম মেদিনীপুরের কথা, চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আগে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন তারা সুব্রত সামন্ত রায় এবং তাপস মণ্ডল। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের প্রাক্তন নেতা অতনু গুচ্ছেদের নামও আগেও বারবার উঠে এসেছে, কেউ বাদ নেই, সব নাম আসছে। এরাও কিন্তু ভুক্তভোগী। শুধু লোককে চাকরি পাইয়ে দিয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কাটমানি পেয়েছে তা নয়, এরা এই সুযোগটাও সদ্ব্যবহার করেছে, নিজেদের আত্মীয় স্বজনদেরও চাকরির ব্যবস্থা করে দিয়েছে, নিজেদের পরিবারের। কেউ বেকার নেই, সুযোগ পেয়ে সবকে ঢুকিয়ে দিয়ে, যোগ্যতা অবশ্যই নেই। এবার এই যে সিবিআই হাতে এই যে সুব্রত সামন্ত রায় এবং তাপস পাল গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জেলও খেটেছে। এক্ষেত্রে তৃণমূলের প্রাক্তন নেতা অতনু গুচ্ছের নামও আগেই বেরিয়েছে, এখনো আছে নামটা তালিকায়। অতনুর স্ত্রী, এবার দেখুন, অতনু গুচ্ছেদের স্ত্রী, ইনি একজন তৃণমূলের প্রাক্তন নেতা, প্রভাবশালী নেতা। ওনার স্ত্রী মানসী গুড়িয়া, তাপস মণ্ডলের ছেলে বিজেন মণ্ডল এবং সুব্রত সিং রায়ের কয়েকজন আত্মীয়ের নাম রয়েছে। এরা চাকরি পেয়েছে সরকারি স্কুলে। ফাঁকি মেরে চাকরি পাওয়ার একটাই পদ, গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ এ বলতে শিক্ষক শিক্ষিকা স্কুলে। আর বাকিগুলোতে তো চাকরি ভাই পাওয়া যাবে না, অসুবিধা আছে, তাতে যোগ্যতা লাগে। তো এরকম একজন নাম শোনা গিয়েছিল, বেরিয়েছে, জানি না তার চাকরিটা এখন আছে। আবার বিডিও, নাম বললাম না, কিছুদিন আগে তিনি আবার গ্রামে গিয়ে ওই রাস্তা খারাপ বলে গ্রামবাসীরা রাস্তা তৈরি হয়নি বলে প্রতিবাদ করেছিল, তিনি মস্তানি করে তাদের দাবিয়ে দিয়েছিলেন। শাসক দলের অনুগত বিডিও, নাম বললাম না, চেহারাটা দেখলে বুঝবেন একদম ক্রিমিনালের মতো চেহারা। তিনি বিডিও পদে চাকরিটা পেয়েছেন পিছন দরজা দিয়ে, অনৈতিকভাবে, সব দিক দিয়ে। ওনার জানি না কাস্ট সার্টিফিকেট কি দিয়েছিলেন, ধরাও পড়েছিল, কিন্তু চাকরিটা এখন আছে বহল তবিয়তে। চাকরিটা আদৌ যাবে কিনা জানি না, কয়েকটা বছর উনি কাটিয়ে দিলেন। তারপরেও
পশ্চিমবঙ্গের জনগণের সচেতনতা আছে বলে বড়াই করার কোনো জায়গা থাকবে কি না সন্দেহ তালিকায়, সেটা আপনি ঢোকাতে পারেন, সন্দেহ ঊর্ধ্বে নয়, এই একটা ব্যাপার। আর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আমি এটা মানে ধরুন উত্তরবঙ্গে বলতে গেলে, সেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পৌরসভা এলাকা 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের নাম তালিকায় ওঠায় বিজেপি স্পেশাল মিডিয়ার দাবি তুলেছে তার পদত্যাগে। চিন্তা করুন, কাউন্সিলর শাসক দলের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের, আয়োজন তো আপনাকে বলেছিলাম খুব সময় কুইলি ঘোষ, দক্ষিণ 24 পরগনা, কাউন্সিলর চাকরি পেয়ে গেছে। এরা তো পাবে, এরা তো পাবে না, কারা পাবে? এরা তো পাওয়ারই যোগ্য। সব স্কুলে চাকরি পেয়েছে, এদের তালিকা আছে, এই কালো তালিকায় আছে, আরও বেরোবে। প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে ধরুন প্রায় খুব বড় জোর হলে সাদাভাবে চাকরি পেয়েছে, মানে বৈধভাবে চাকরি পেয়েছে, খুব বড় জোর হলে ওই 5-6 হাজার। বাকিরা রেস্ট অফ দ্য লিস্ট একদম কালো তালিকাভুক্ত। ওই 2 নম্বরই করে সরকারি চাকরিটা বাড়িয়েছে। আর ছিলেন কে? ইনি এই যে দক্ষিণ দিনাজপুরে যে কাউন্সিলের কথা বললাম, দীপান্বিতা দেব সিংহ, উনি প্রাচ্য ভারতী স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তিনি কর্মরত ছিলেন, জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের এই মহিলা কাউন্সিলর তৃণমূলের দীপান্বিতা দেব সিংহ। আচ্ছা, এরপরে আসি বিজেপির নেতা নেত্রীদের একাংশের নামও রয়েছে এই তালিকায়। যেমন বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস, তিনি রামপুর হাট মহকুমার কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। বিরোধী পক্ষের নেতার বউ কী করে চাকরি পেল, এটা অবশ্যই ক্যালি বলতে হবে, ব্যক্তিগত ক্যালি। কী করে পেলেন? কালো তালিকায় তার নামটাও চলে এসছে, তাই সন্দেহের তালিকায় অবশ্যই আছেন। এখন তিনি কাকে পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন বা কিভাবে পেলেন, সেটা তিনি এবং তার শাসক দলের সঙ্গে তার যে গুরুদেব বা তার বস তারাই বলতে পারেন। আরেকজন হচ্ছে উত্তর দিনাজপুর জেলার, ওটা দক্ষিণ দিনাজপুর বললাম, উত্তরবঙ্গের। এইবার দেখুন উত্তরবঙ্গেরই উত্তর দিনাজপুরের জেলা বিজেপির সহসভাপতি অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধার নামও এই অযোগ্য তালিকায় আছে। স্কুল সার্ভিস কমিশন যে তালিকাটা দিয়েছে তাতে এই অসীম কুমার মৃধা উনি ওই উত্তর দিনাজপুর জেলার বিজেপি রাজনৈতিক দলের বিজেপির সহসভাপতি, ওনার ভাই অনুপ কুমার মৃধাও এইভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। তিনি ইসলামপুরের ধনতলা হাই স্কুলে শিক্ষকতা করতেন। তালিকায় তার সিরিয়াল নাম্বার 112। এবার অসীমবাবুর বক্তব্য, বিষয়টি আদালতের বিচারাধীন, তাই কিছু বলবো না, কিছু বলার নেই। উনি বুদ্ধিমান লোক, বেশি বলতে গেলে মুশকিল আছে, কথাবার্তা সব এদিক ওদিক করে বেরিয়ে পড়ার ব্যাপার আছে। তা এই হচ্ছে ব্যাপার, আজ এইটুকু। আর বেশি বলে মাথা খারাপ করে লাভ নেই, আফসোস হবে আমরা কেন পেলাম না, আমরা কেন এই কেরিয়ারটা তৈরি করতে পারলাম না। সবার পক্ষে এটা সম্ভব নয়। আপনাকে অতি অবশ্যই চোর ছাচর হতে হবে, চালাক হতে হবে, ধান্নাবাজ হতে হবে, তবে আপনাকে ভোটে জিতে আসতে হবে। সেখানেও প্রতিদ্বন্দ্বিতা আছে নিজেদের দলের মধ্যে, কে কাকে টপকাবে, কে কাকে টক্কর দিয়ে ওই পথটা নেবে, কে কত বেশি কামাবে। আজ এইটুকু, আবার
পুনরায় অন্য কোনো দিন এই ধরনের খুব চাঞ্চল্যকর ভালো ভালো খবর আমার চ্যানেলে আপনি পাবেন। তো অনুগ্রহ করে আমার চ্যানেল দুটো আছে, একটা ইউটিউব চ্যানেল আছে স্ট্রাগলার দেব, আর ফেসবুক স্বপন কুমার দেব। শেয়ার, লাইক করে দেবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব এবং ফলোটা অবশ্যই করবেন। তাহলে একটু খুশি থাকবো আর একটু অনুপ্রেরণা পাবো। আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।